আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমরা এমবিএ এর জন্য পড়ব কম্পেনসেশন ম্যানেজমেন্ট। এই কম্পেনসেশন ম্যানেজমেন্ট পড়ার আগে একটু বলি যে তোমাদের সাথে আমার এটাই অনলাইনে প্রথম ক্লাস। আমাদের এই দেশের এই পরিস্থিতির কারণে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়নি, কিন্তু যেহেতু আমাদের কলেজ খুললেই একাডেমিক কার্যক্রম শুরু হয়ে যাবে, তোমাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, তাই আমরা এখন অনলাইনে ক্লাসগুলো নিয়মিত চালিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং তোমরা আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এই দুর্যোগ পাড়িয়ে দিতে পারবো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক কম্পেনসেশন কনসেপ্ট। আমাদের এই কম্পেনসেশনটা কি সেটা তো তোমরা জানো। আমরা যেটাকে বলি পারিতোষিক ব্যবস্থাপনা, আগে যেটার নাম ছিল ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। এখন সেটা কি করে ম্যাক্রো ইকোনমিক্সে গেল আমরা আগে সেটা জানি। প্রথমে যেটা জানতে হবে ম্যাক্রো ইকোনমিক্সটা কি। ম্যাক্রো মানে আমাদের কি সামগ্রিক, তাই তো? সামগ্রিক অর্থনীতি। কথা হচ্ছে আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়ি তখন যে কোনো একটা বিষয়ের উপর পড়ি, একজন ব্যক্তি, একজন মানে একক থাকে সেটা। আর এই যে সামগ্রিক অর্থনীতি হচ্ছে দেশের সমস্ত অর্থনীতির সামগ্রিক এমন একটা শাখা যেখানে একজন না, সমগ্র দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়। সমগ্র দেশের একক প্রতি সমগ্র দেশের তোমার যেটা বলো আমি মানে কোনো অর্থনীতিতে এমন হচ্ছে যে অর্থনীতির যে অংশে সমগ্র দেশের অর্থনীতির বিভিন্ন পর্যায়ে আলোচনা করা হয়। আমরা যদি সেটাই বলি তো সেটাই আমাদের সবচেয়ে ভালো শোনায়। এখানে কি হয়, এখানে একজন ব্যক্তির কথা না বলে সমগ্র দেশের ব্যক্তির আয় বলা হয়, একজন ব্যক্তির ভোগ না বলে সমগ্র দেশের ব্যক্তির ভোগ বলা হয়। এভাবে আমরা সামগ্রিক অর্থনীতি করি। এখন কথা হচ্ছে যে এই সামগ্রিক অর্থনীতি কিভাবে আমাদের কম্পেনসেশন কনসেপ্টে আসলো, আমরা একটু সেটা দেখি। এখন দেখো, এই সামগ্রিক অর্থনীতি আলোচনা করতে গেলে আমাদের মানে যেটা চলে আসে সেটা হচ্ছে কি, প্রথমে কার্য সম্পাদন মূল্যায়ন। বা এটাকে আমরা কি পারফরম্যান্স অ্যাপ্রাইজাল বলতে পারি। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল একটা এটা চলে আসে। তারপর যেটা আমাদের আসে যোগ্যতার ভিত্তিতে তোমাদের আমরা বেতন নির্ধারণ। তারপর যেটা আসবে তোমার প্রেরণা বা মোটিভেশন। তারপর আসবে নির্বাহী ক্ষতিপূরণ। তারপর তোমার 5 আসবে তোমার কি বলবো এটাকে, আমরা প্রণোদনা বলতে পারি, ইনসেনটিভ বা প্রণোদনা। তারপর আসবে তোমার আন্তর্জাতিক ক্ষতিপূরণ যেগুলো থাকে সেগুলো আসবে। আন্তর্জাতিক ক্ষতিপূরণ। তারপরে সেবা সুবিধা যেগুলো আছে সেগুলো আসবে, সেবা সুবিধা। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের বেতন বিলি ব্যবস্থাপনা বা পে ডেলিভারি অ্যাডমিনিস্ট্রেশন। এখানে 8টা বলেছি। এবং এই সামগ্রিক অর্থনীতিতে আমাদের কম্পেনসেশন সিস্টেমে যে আলোচনার বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রথমেই কার্য সম্পাদন মূল্যায়ন বা পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ, যার যেমন যোগ্যতা সে অনুযায়ী তাকে বেতন দিবে, তাকে প্রেষণা থাকতে হবে। প্রেষণার পরে যেটা হবে আমাদের প্রণোদনা। আমরা প্রণোদনাটা একটু আগে পরে লিখে ফেলেছি, যাই হোক। প্রেষণা, নির্বাহী ক্ষতিপূরণ, প্রণোদনা, আমাদের থাকবে আন্তর্জাতিক ক্ষতিপূরণ, সেবা সুবিধা এবং বেতন বিলি ব্যবস্থা। এবং আমাদের সিলেবাসে যে 3 নম্বর অধ্যায়টা আছে, এই 3 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স কম্পেনসেশন কনসেপ্ট। এবং এই কনসেপ্টে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এই যে এগুলো। তো চলো কথা না বাড়ি আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আজকে আমরা সবগুলো টপিক তো শেষ করতে পারবো না, তবে চেষ্টা করবো আমরা কার্য সম্পাদন মূল্যায়ন, যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ এবং প্রেষণা, এই 3টা আজকে আমরা
শেষ করার চেষ্টা করব। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যেটা পড়বো কার্য সম্পাদন মূল্যায়ন বা পারফরমেন্স অ্যাপ্রাইজাল। কার্য সম্পাদন মূল্যায়নে আমরা কি করে একজন কর্মীকে পারিশ্রমিক দিয়ে আমরা সেই ব্যাপারটা আলোচনা করব। এবার দেখো, মানে কার্য সম্পাদন মূল্যায়নে বলা হয়েছে যে যে প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানে কর্মীর কাজের মান, কর্মীর মাঝের গুণ বা দক্ষতার উপর ভিত্তি করে পারিশ্রমিক প্রদান করা হয়, সেটাকে আমরা কার্য সম্পাদন মূল্যায়ন বলে থাকি। এখন এই কার্য সম্পাদন মূল্যায়নের পারিশ্রমিক প্রদানে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হয়? যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে কর্মীর দক্ষতা, কর্মীর কাজের মান, কর্মীর কাজের মান, অভিজ্ঞতা, তারপর হচ্ছে তোমার কাজের পরিমাণ, তারপর কর্মীর যদি কোনো বিশেষ গুণ থাকে, মানে কর্মীর বিশেষ কোনো নৈপুণ্য তার উপর ভিত্তি করে আমরা পারিশ্রমিক প্রদান করি। আর একটা হচ্ছে কার্যের সফলতা। যদি খেয়াল করো, কার্য সম্পাদন মূল্যায়নে যেটা আমরা বলি পারফরমেন্স অ্যাপ্রাইজাল, যে বিষয়গুলো আমাদের বিবেচনা করে একজন কর্মীকে পারিশ্রমিক প্রদান করতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে কর্মীর দক্ষতা থাকতে হবে, কর্মীর কাজের মান থাকতে হবে, কর্মীর অভিজ্ঞতা, অবশ্যই কাজের পরিমাণ, কর্মী কিন্তু বিশেষ কোনো কাজে নৈপুণ্য থাকে তবে তাকে এই কাজের উসিলাতে বা এই কাজের পুরস্কার স্বরূপও তাকে আমরা মানে বেশি পারিশ্রমিক প্রদান করতে পারি। তারপর হচ্ছে কার্য সফলতা। এই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় নিয়ে আমাদের কার্য সম্পাদন মূল্যায়নে বা কার্য সম্পাদন মূল্যায়নের হিসেবে তাকে পারিশ্রমিক প্রদান করা হয়। এখন দেখো, যোগ্যতার ভিত্তিতে তুমি পারিশ্রমিক, মানে এই মূল কথাটা হচ্ছে কি, তুমি তাকে যোগ্যতা অনুযায়ী তাকে পারিশ্রমিক দিবা। এখন কথা হচ্ছে, সব ক্ষেত্রে কি আমাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা সম্ভব? সবসময় সম্ভব না, কারণ কিছু কিছু প্রবলেম আমাদের আছে। আসলে দেখি আমরা সেই প্রবলেমগুলো কি। যেমন দেখো, প্রথমেই কর্মীর কাজের যে হারে পরিধি বাড়ছে, সেই হারে কিন্তু আমাদের মানে কাজের বৈচিত্র্য বলো বা যেভাবে বলো, সে হারে আমাদের মানে একজন দক্ষ কর্মী গড়ে তোলাও কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। কাজের বৈচিত্র্য বাড়ছে, সে অনুযায়ী বেতন বাড়তে পারছে না। আবার ধরো আমার কোনো কর্মী সে কাজ করছে, সে হচ্ছে তোমার মনে করো যে কাজের উদ্দেশ্যে কি বলবো তোমাদের, স্বল্প সময়ে যে অনেক দক্ষতা অর্জন করবো, সেই দক্ষতার মূল্যায়ন করবো, আমাদের সেটা অনেক সময় সম্ভব হয় না। আবার ধর আমাদের কোনো একজন কর্মী কোনো একটা কাজে প্রবলেম করতেছে বা কোনো একটা কাজে সে পাচ্ছে না, আমরা যে আরেকজন কর্মী তাকে সাহায্য করব, অনেক সময় করে না, অনেক সময় করতে চায় না, যে ভাবে যে সে আমার চাইতে আরো ভালো জায়গায় চলে যাবে, এটা তারা করতে চায় না। যদিও এটা আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার কোনোভাবেই সমর্থন করে না। আবার অনেক প্রতিষ্ঠান আমাদের এমন হবে, যেমন ধর আমরা অনেক সময় আমাদের ওইরকম এবিলিটি নাই যে আমরা ঠিক ওই রকম একজন দক্ষ কর্মীকে ধরে রাখার মতো বা দক্ষতা অনুযায়ী একজন কর্মীকে আমরা সেই পারিশ্রমিক দিব। তো ইত্যাদি কারণে আমাদের অনেক সময় দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক আমরা প্রদান করতে পারি না। আচ্ছা, এখন দেখো আমাদের যে পরে যে টপিকটা ছিল আমাদের প্রেষণা। প্রেষণা কি? খুব ন্যারো সেন্সে বলতে গেলে প্রেষণা মানে হচ্ছে পরিচিত করা, খুব নেগেটিভ সেন্স, কিন্তু আমরা এই ক্ষেত্রে কথাটা বলবো না। আমরা প্রেষণা ব্যবস্থাপনার আঙ্গিকে আমরা বলবো যে প্রেষণা হচ্ছে একজন মানুষকে স্বপ্রণোদিত হয়ে তাকে তার কাজে সর্বোচ্চ কাজ করার সামর্থ্য বা সর্বোচ্চ কাজ করার মতো উৎসাহ দেওয়াই হচ্ছে তোমার প্রেষণা। মানে এটা একটা প্রক্রিয়া, এটা একটা কৌশল, যে কৌশল মাধ্যমে প্রয়োগ করে আমরা একজন কর্মীর কাছ থেকে তার সর্বোচ্চ কাজটা আদায় করে নিতে পারি। এখানে তাকে আমরা প্রেষণা দিই। এখন এই প্রেষণা আমাদের একজন কর্মীকে তার কাজের দিকে তাড়িত করে, তার কাজটাকে আরো ভালো করতে সাহায্য করে। এখানে যদি দেখো তাহলে আমাদের প্রেষণায় মোটামুটি কয়টা উপাদান আছে? প্রেষণায় উপাদান আছে 3টা। একটা হচ্ছে প্রয়োজন, 2 চালনা,
3 হচ্ছে লক্ষ্য। প্রেষণের উপাদান হচ্ছে 3টা: প্রয়োজন, তাড়না, লক্ষ্য। প্রয়োজন কি? ধরো আমার এখন একটা গাড়ি দরকার, গাড়িটা আমি খুব অভাব বোধ করতেছি, আমি হাঁটাচলা করতে হচ্ছে, আমাকে আমার গাড়ি নেই, এটা আমার গাড়ি দরকার, এটা হচ্ছে আমার একটা প্রয়োজন। এই প্রয়োজনটা আমাকে যদি এখন পূরণ করতে চাই তাহলে কী করতে হবে? আমাকে সেই পরিমাণ সামর্থ্য লাগবে, আমার সেই পরিমাণ টাকা লাগবে। হ্যাঁ, কৃপণের গাড়ি কেনার সামর্থ্য এটা এক জিনিস না। টাকা মানে কৃপণ যে সে টাকা খরচ করতে চাইবে না, তার মানে তোমাকে টাকা খরচ করার একটা ইচ্ছাও থাকতে হবে। আমি যদি গাড়ি কিনতে যাই, আমার লক্ষ্যটা হচ্ছে কি? আমার লক্ষ্যটা হচ্ছে আমার একটা, আমি যদি এখানে চিন্তা করি যে এটা আমার প্রয়োজনটা আমার গাড়ি, মানে লক্ষ্য হচ্ছে আমি প্রয়োজনটা হচ্ছে আমার একটা গাড়ি লাগবে, মানে আমার হাঁটতে পারছি না, আমার যানবাহন নেই, একটা যানবাহনের প্রয়োজন। আর এটা যদি আমি লক্ষ্য নেই, যেখানে আমার লক্ষ্য হচ্ছে একটা গাড়ি, এই মাঝখানে যে কথাগুলো আমাকে করতে হয়, মাঝখানে হচ্ছে এই যে প্রয়োজন অনুভব হলো, এই প্রয়োজন অনুভব হওয়ার পরে আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে যে আমাকে আমার এই যে হাঁটার জন্য, আমার হাঁটতে পারছি না, আমার জন্য একটা গাড়ি দরকার। এই উত্তেজনা আমাকে কি করবে? আমাকে কাজ করার একটা তাড়না দিবে, তুমি কাজ করো, তুমি কাজ করো। এই কাজের ফলে আমি কি করব? কাজের মাধ্যমে আমি টাকা আর্ন করার চেষ্টা করব। আমার কাজে আমি সফলতা দেখালেই কিন্তু আমি তখন টাকা পাবো। আমি যদি বেতন পাবো বা অর্থ পাবো, সেই টাকাটা যখন আমি পাবো, সেই টাকাটা এই যে তাড়নায়, সেই তাড়নায় আমি টাকাটা কি করবো? আমার লক্ষ্য যে পূরণ থাকবে, সেই গাড়িটা আমি কিনতে পারবো। তাহলে দেখো আমরা কি বলতে পারি? আমার যে প্রয়োজনটা আমাকে উদ্যোগ করবে কি? সে আমার উত্তেজনা তৈরি করবে এক ধরনের, আমাকে কাজ করা। সেই উত্তেজনা থেকে আমার প্রচেষ্টা হবে, প্রচেষ্টা থেকে কি আমি কাজ সম্পাদন করব, যে কারণে অর্থ পাবো, অর্থ পাওয়ার পর কি করবো? সেটা দিয়ে আমি আমার লক্ষ্য পূরণ করবো। এই যে আমরা লক্ষ্য পূরণ করলাম, চিন্তা করো, আমার প্রয়োজন আমার উত্তেজনা করেছে, তাতে আমি প্রচেষ্টা করেছি, সেই প্রচেষ্টার ফল আমি কাজ সম্পাদনের মাধ্যমে অর্থ পেয়েছি। সেই অর্থের ফলাফল স্বরূপ আমি যে আমার অভাব ছিল, সেই গাড়িটা আমি পূরণ করতে পেরেছি। এবং তুমি তার মানে এই না যে গাড়ি কিনলাম তারপরে আমার অভাব শেষ হয়ে গেল। মানুষের অভাব অসীম। এইটার পরে আমার অভাব তৈরি হয়ে যাবে। সেই অভাব আবার আমাকে একটা প্রয়োজন পূরণ করবে, আবার উত্তেজনা যাবে, আবার প্রচেষ্টা, আবার কার্য সম্পাদন। তার মানে কি? এটা একটা সাইকেল, আমার এটা চলতেই থাকবে। ঠিক এইখান থেকে আমার যে মূল উপাদান ছিল 3টা: প্রয়োজন, তাড়না, লক্ষ্য। দেখো এই 3টার কারণে, এই 3টাকে আমরা যদি আমার পেছনের মূল কাজ হচ্ছে যে আমার অভাবটাকে পূরণ করা, আমার অভাবটাকে যত কম করা যায়। এখন এই অভাবটাকে আমরা কিভাবে পূরণ করতে পারি? প্রেষণ আমরা কিভাবে দিতে পারি? আমরা 2 ভাবে প্রেষণ দিতে পারি। একটা হচ্ছে আর্থিক, আর একটা হচ্ছে অনার্থিক। আর্থিকভাবে আমরা কিভাবে প্রেষণ দিতে পারি? মানে অর্থ সংশ্লিষ্ট যে প্রেষণাগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের আর্থিক প্রেষণা, আর যেটা আর্থিক না, অর্থ থাকে না, সেগুলো হচ্ছে আমাদের অনার্থিক প্রেষণ। এই আর্থিক প্রেষণাগুলো আমাদের কি হতে পারে? আমি এখানে একটু মুছে লিখছি। আর্থিক সংশ্লিষ্টগুলো আমাদের কি থাকতে পারে? আমরা এগুলো একটু সেখেলে দেখি। আমাদের কি থাকতে পারে? বেতন বৃদ্ধি, তাই তো? বেতন ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, তারপর হচ্ছে তোমার বোনাস। অর্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো, আমরা চিকিৎসা ভাতা, মেডিকেল ভাতা, আমরা যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এগুলো সবই দিতে পারো। যাতায়াত ভাতা এটাও তুমি দিতে পারো। এগুলো যেগুলো আমাদের মোটামুটি অর্থ সংশ্লিষ্ট। আচ্ছা, এগুলো দিয়ে আমাদের প্রভিডেন্ট ফান্ড, যেখানে তুমি দিতে পারো, এটাও একটা আর্থিক সংশ্লিষ্ট। মানুষ নিরাপদ বোধ করে যে আমার যদি একটা জিবি ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড থাকে, গ্র্যাচুইটি ফান্ড, তো সেখান থেকে তারা ভবিষ্যতে নিরাপদ পায়। এইরকম বিভিন্ন আর্থিকভাবে প্রণোদিত করে আমরা একজন কর্মীকে প্রেষিত করতে পারি। আর্থিক প্রেষণাটা কেন বলা হয়? দেখো, একটা কর্মী যদি মনে করে যে আমার এইটা না হলে আমার এটা হচ্ছে না, বা আমি ভালো কিছু করতে পারছি না, বা আমার একটা দুর্ঘটনা ঘটলে কে দেখবে, সে কিন্তু মানসিকভাবে কাজে 100% কনসেন্ট্রেশন দিতে পারবে না।
যখন সে হতাশায় থাকবে এরকম, তখন সে উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে গেলে আলটিমেটলি আমার বিক্রয় কমে যাবে, বিক্রয় কমলে মুনাফা কমবে, আলটিমেটলি কি হবে, আমার প্রতিষ্ঠানে চাপ পড়বে। এই প্রতিষ্ঠানে মানে আলটিমেটলি একজন কর্মী যদি হতাশাগ্রস্ত হয়, সেই ক্ষতিটা কিন্তু আমার প্রতিষ্ঠানের হচ্ছে। সেই জন্য ব্যবস্থাপনা মনে করে একজন কর্মীকে অবশ্যই প্রেষিত করতে হবে এবং যার যেটা অভাব সেই জায়গাটা খুঁজে বের করে তাকে প্রেষিত করাই একজন সফল ব্যবস্থাপকের কাজ। খেয়াল করো, তাহলে আমরা এইভাবে নিম্নতভাবে যে আমরা যদি বলি আর্থিকভাবে বেতন ভাতা, চিকিৎসা, টিফিন ভাতা, বোনাস, যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, এই ধরনের এককালীন আমরা আনুতোষিক বা পারিতোষিক যাই বলি, এইভাবে দিয়ে আমরা একজন কর্মীকে আর্থিকভাবে প্রেষণা দান করতে পারি। আচ্ছা, অনার্থিকভাবে আমরা কি কিভাবে প্রেষণা করতে পারি? এমন কিছু ব্যাপার থাকে যেখানে অর্থ সংশ্লিষ্ট না, কিন্তু কর্মীকে দেওয়া হলে কর্মী সেটাকে আনন্দ অনুভব করে বা কর্মী সেটাকে খুব আরো মানে এটা ভাবে যে সেটা অনেক পেয়েছে বা এটা সে প্রেষিত অনুভব করে, সে সম্মানিত বোধ করে। এগুলো হচ্ছে অনার্থিক প্রেষণা। এক্ষেত্রে কি হতে পারে? তার একটা অফিস সুসজ্জিত রুম থাকতে পারে, সে যে রুমটায় বসতেছে সেই রুমটা ওয়েল ডেকোরেটেড, তার বসতে এখানে ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগছে। এগুলো হচ্ছে কি অনার্থিক প্রেষণা। আমরা তাকে সুসজ্জিত একটা রুম দিতে পারি, তাকে তুমি হচ্ছে বিদেশ ট্যুর দিতে পারি, আমরা বিভিন্ন ট্যুর দিতে পারি, তার কাজের মান অনুযায়ী বিনোদনের ব্যবস্থা করতে পারি, আমরা বিনোদন লিখে দিই, বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে। কর্মী যেই পরিবেশে কাজ করতেছে সেই পরিবেশে অবশ্যই নিরাপদ পরিবেশ হতে হবে। নিরাপদ কর্মী যেখানে কাজ করতেছে দেখা গেল সে মাথা চিন্তা করছে মাথার উপর ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা পড়ে যাবে, বা এইরকম একটা ভাঙা একটা রুম বা এইরকম একটা ভাঙা আসবাবপত্র, তখন কিন্তু ওই কর্মীকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। তাহলে যেখানে কাজ করবে সেই কাজের পরিবেশটা আমার নিরাপদ হতে হবে। ওখানে যদি কোনো মহিলা সহকর্মী থাকে, তাদের যদি বেবি থাকে, আমরা একটা ডে কেয়ার সেন্টার চালু করতে পারি এখান থেকে। তাহলে কি হবে, সে যে বাসায় একটা বাচ্চা রেখে আসছে তার এই টেনশনটা কাজ করবে না, সে মনে চাইলে তখন ডে কেয়ারে সে একটা সময় যে বাচ্চাটাকে দেখে আসতে পারবে, সে কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে। তো এই সুবিধাগুলো, তারপর ধরো তুমি তাকে একটা অফিস সহায়ক দিতে পারো, তার পদাধিকার অনুযায়ী তাকে একটা ভিজিটিং কার্ড করে দিতে পারো। মানে এগুলো হচ্ছে তাকে অনার্থিকভাবে প্রেষিত করা, সেটাকে খুব সম্মানিত বোধ করে। তার কাজে ভালো কাজের জন্য তাকে পুরস্কার প্রদান করতে পারো, তাকে একটা পদোন্নতির মাধ্যমে তাকে অনেক পুরস্কৃত করা যায়। এই ব্যাপারগুলো একজন কর্মীকে আন্দোলিত করে, তাকে কাজটা আরো ভালোভাবে করতে সাহায্য করে। আমার প্রেষণার মূল কথা হচ্ছে আমার কর্মীর 100% ক্ষমতা যেটুকু আছে আমি তার সবটুকু বের করে আনবো। তার একটা প্রক্রিয়া, একটা কৌশল, এটা একটা মাইন্ড গেমের মতো। যেমন আমার কর্মী দিনে 100 পিস তৈরি করতে পারে, আমি ধরে নিলাম যে কোনো একটা ম্যাটেরিয়াল সে 100 পিস তৈরি করতে পারে, কিন্তু কখনো দেখলাম সে 80টা করলো, কখনো 90টা করলো, তার মানে কিন্তু উৎপাদন হ্রাস পাচ্ছে। একজন সফল ব্যবস্থাপকের কাজ হবে কেন সে 10টা বা 20টা তার কম হচ্ছে, এই বিচ্যুতিটা কেন ঘটছে, এই বিচ্যুতিটা খুঁজে বের করে সেই অনুযায়ী তাকে প্রেষিত করাই হচ্ছে একজন সফল ব্যবস্থাপকের কাজ। এখন এই যে প্রেষণা দেই, এই প্রেষণার মধ্যে আমাদের কিছু তত্ত্ব আছে, আমাদের কিছু থিওরি আছে, যেই থিওরিগুলোকে আমরা একদম কালোত্তীর্ণ বলতে পারি। প্রেষণার কি কি থিওরি আছে আমরা একটু সেগুলো দেখি। আমরা প্রথমে মাসলোর একটা চাহিদা তত্ত্ব আছে, মাসলো চাহিদা তত্ত্ব। হার্জবার্গের 2 উপাদান তত্ত্ব আছে, ডগলাস ম্যাকগ্রেগরের তোমার XY তত্ত্ব আছে, আমাদের প্রত্যাশা তত্ত্ব আছে ভ্রুমের, তারপর হচ্ছে আমাদের এইরকম জেড থিওরি আছে, তারপর জেড থিওরি আছে,
আরো কিছু তত্ত্ব আছে। তো এইরকম কিছু তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো সবসময় করা হয়েছে কেন, যে আমরা যাতে কর্মীকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মনোবিজ্ঞানীগণ, আমাদের ব্যবস্থাপনা বিশারদগণ এই তত্ত্বগুলো দিয়েছেন, এবং এগুলো এখন ক্লাসিক্যাল তত্ত্ব হয়ে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কম বেশি আমরা এই তত্ত্বগুলো অ্যাপ্লাই করে থাকি। ছেলেরা, নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। তবে আজ এই পর্যন্ত। আর তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে, এইটুকু বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে লিখবে, আমি সেগুলোর উত্তর দিব। আর তোমাদের আর কি কি বাকি আছে যদি তোমরা সেগুলো আমাকে জানাও, তো আমাদের আরও ভালো হয়। যেহেতু অনেক দিন গ্যাপ চলে গেছে, আমরা অনেক কিছুই মিস করেছি। কি কি হলে আরও তোমাদের যদি সুবিধা হবে, আমাদের সেই টপিকসগুলো একটু যদি বলো, আমার জন্য ভালো হয়। আশা করি এগুলো জানাবে। আর বাসায় এগুলো অবশ্যই পড়বে। বাসায় যে বইগুলো আমাদের আছে, সেই বইগুলো থেকে রেফারেন্স যে বইগুলো আছে সেগুলো বের করে একটু পড়বে। পড়ে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে থেকে সমস্যার সমাধানগুলো করতে। আজ এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে অবশ্যই। ইনশাল্লাহ এই দুর্যোগ শেষ হলে আমাদের আবার আমাদের প্রিয় ক্লাসরুমে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।